আচ্ছা, আজকে একটু মোটামুটি ইউনিক টাইপের কিছু ম্যাথ দেখাবো, যেই ম্যাথ গুলো পরীক্ষায় আসার চান্স খুব একটা নাই। তবে এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের একটু মনে রাখার দরকার আছে, হয়তোবা ইন্ডিভিজুয়ালি ওই টাইপের কনসেপ্ট থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে, বা না আসলেও সমস্যা নাই। এই টাইপের কনসেপ্ট গুলো একটু শিখে রাখা ভালো, কারণ এই জিনিসগুলো সচরাচর আমরা হচ্ছে বিভিন্ন কোশ্চেনে দেখি না। এই জন্য এই এই ম্যাথ হিসাবে যদি আমরা করে রাখি তাহলে কনসেপ্টটা মনে রাখাও সহজ হবে, আবার শেখাতে হবে। যাই হোক, তো দেখেন, প্রথমত আমাদের এই যে এখানে দেখেন লাইন ভোল্টেজের মান দেওয়া আছে, বাট প্রবলেম হচ্ছে লাইন ভোল্টেজের মান দেওয়া আছে ঠিক আছে, এদের অ্যাঙ্গেলও তো লাগবে। কারণ কোণ ছাড়া তো আমরা এই টাইপের ভ্যালু ক্যালকুলেশন করতে পারি না। যখন এরকম টাইপের কোনো জিনিস দেওয়া থাকবে, অর্থাৎ ধরেন মান দেওয়া আছে কিন্তু অ্যাঙ্গেল নাই, তখন আমাদের কাউকে না কাউকে রেফারেন্স ধরে ক্যালকুলেশন আগাতে হবে। তো এই হচ্ছে মোটামুটি প্রথম ঝামেলা, যে ঝামেলাটা এখন পর্যন্ত আমরা কোথাও পাই নাই। তার মানে আমাদের কাছে সবগুলারই ক্যালকুলেশন মান টান ছিল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া ছিল, বাট এখানে দেখেন অ্যাঙ্গেল দেওয়া নাই। এবং থ্রি আইডেন্টিক্যাল ওয়াই কানেক্টেড রেজিস্টরের কথা বলে দিছে, তার মানে একটা লোড যেটা তিনটা রেজিস্টর দিয়ে তৈরি। আইডেন্টিক্যাল ওয়াই কানেক্টেড রেজিস্টর মানে ব্যালেন্স লোড, লোড ব্যালেন্স ভালো করে বুঝেন। ফ্রম এ লোড ব্যাংক উইথ এ থ্রি ফেজ রেটিং অফ 2300 ভোল্টেজ অ্যান্ড 500 কেভিএ, ইফ দ্য লোড ব্যাংক হ্যাজ অ্যাপ্লাইড ভোল্টেজ অফ এত। অ্যাপ্লাই করা হচ্ছে এইরকম, দেখেন তিনটাই কিন্তু আলাদা আলাদা, মানে তিনটা লাইনে আলাদা আলাদা ভোল্টেজ, তার মানে এটা কিন্তু ব্যালেন্স ভোল্টেজ না। ফাইন্ড দ্য লাইন ভোল্টেজেস অ্যান্ড কারেন্টস ইন পার ইউনিট ইনটু দ্য লোড, assume that the neutral of the load is not connected to the neutral of the system and select a base of এত। তার মানে এখানে একটা নিউট্রাল কিন্তু ওপেন আছে, এটা একটু ভালো করে বুঝেন। আর আমরা এর আগে অলরেডি শিখে এটা আসছি এটা কোন এটা কোন বই? এটা হচ্ছে আজকে যেগুলো করাবো সবগুলো হচ্ছে স্টিভেনসনের ব্লু কভারের বইটা। আচ্ছা, তার মানে দেখেন নিউট্রাল কানেক্ট করা নাই, আর আমরা শিখছিলাম নিউট্রাল যদি কানেক্ট করা না থাকে তাহলে জিরো সিকোয়েন্স ভ্যালু গুলো কেমন হয়। বুঝি নেবে একটু। মানে ওয়াই কানেকশনে যদি নিউট্রাল ওপেন থাকে তাহলে জিরো সিকোয়েন্সের ভ্যালু গুলো কেমন আসে, আসার কথা আর কি, কেমন আসার কথা। সেম আসার কথা বে। কেন সেম আসবে? আমি তো বারবার বলছি জিরো সিকোয়েন্স পাওয়ার শর্তই হচ্ছে আর নিউট্রাল কানেক্টেড থাকতে হবে। সেটা জি বে। সলিডলি গ্রাউন্ডেড হোক, অথবা এক্সএন এর মাধ্যমে হোক, আর এন এর মাধ্যমে হোক, জেড এন এর মাধ্যমে হোক, যাই হোক না কেন কানেক্ট হওয়া লাগবে। জিরো না হলে ভাই জিরো আসবে, জিরো আসবে, সরি বে। না হলে জিরো আসবে, মানে নিউট্রাল ওপেন থাকা মানে জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব নাই, সহজ কথা। ওকে, তাহলে দেখেন এইগুলো দেখেন অ্যাকচুয়াল ভ্যালুতে দেওয়া। এখন অ্যাকচুয়াল ভ্যালুতে যদি করতে চাই ম্যাথ অনেক বড় হয়ে যাবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো একটা কিছুকে বেস ধরে ক্যালকুলেশন আমরা করতে পারি। এবং সেটা বলেই দিছে সিলেক্ট এ বেস অফ 2300 ভোল্টেজ 500 কেভিএ, এটাকে বেস ধরতে বলতেছে। তাহলে এটা যদি বেস হয় তাহলে ভি এ বির মান এখন কত আসবে, অ্যাকচুয়াল বাই বেস, তাহলে প্রত্যেকটা আমরা কি মান চেঞ্জ করে ফেলতে পারি না। 1840 ডিভাইডেড বাই 2300, 0.8 পার ইউনিট। দেন ভিবিসি 2760/2300, 1.2 পার ইউনিট। এই তো 2300 আছে, তো এটা তো ওয়ান হয়ে যাবে। দেখেন এদের যদি সাথে অ্যাঙ্গেল থাকতো তাহলে আমরা ওই যে ম্যাট্রিক্স শিখছিলাম, সেই ম্যাট্রিক্স থেকেই কিন্তু ইজিলি কি করে ফেলতে পারতাম, সিকোয়েন্স বের করে ফেলতে পারতাম, যেটা অলরেডি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু এগুলা করে আসছি। প্রবলেম হচ্ছে এদের দেখেন কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল তো আর আন্দাজে করলেই চলবে না, আমাদের কোনো না কোনো কিছুকে একটা রেফারেন্স ধরতে হবে। আমরা চাইলে যে কোনো কিছুকে রেফারেন্স ধরতে পারি। বইয়ের সাথে মেলানোর জন্য আমি এসি কে রেফারেন্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা ভিএসি কে রেফারেন্স ধরে নিচ্ছি, এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে এটা হচ্ছে আমাদের রেফারেন্স।
এটা আমি আবার বলতেছি, আপনি যে কোনোটাকে রেফারেন্স ধরতে পারেন, এবি কে ধরতে পারেন, বিসি কে ধরতে পারেন, সিএ কে ধরতে পারেন, যে কোনোটা ধরা যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট আমি বইয়ের সাথে মেলানোর এগুলো জন্য, তো লাইন ভোল্টেজ। হ্যাঁ লাইন ভোল্টেজ, আমি বইয়ের সাথে মেলানোর জন্য এসি কে রেফারেন্স ধরলাম, যাতে আপনি বা আপনারা যারা দেখতেছেন পরবর্তীতে বইয়ের সাথে মিলাইতে গেলে যাতে বুঝতে পারেন যে হ্যাঁ আমাদের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। তাহলে এসি হচ্ছে আমাদের রেফারেন্স। এসি কে যদি 0 ডিগ্রি বলি, তাহলে আমাদের সিএ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। সিএ হবে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ভি সিএ। তার মানে আমরা বলতে পারি, অতএব, আচ্ছা এটা একটু নিচে লিখি, আচ্ছা এটা একটু তুলে দিই। তাহলে একটার অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম না? এইভাবে এবির বের করতে হবে, বিসির বের করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা নর্মালি কি জানি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সিএ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা যদি আমরা জেনেই থাকি, তাহলে 120 120 করে নিচ্ছি না কেন? তার কারণ এটা আনব্যালেন্স। ব্যালেন্স হলে আমি বলতাম এটা 120, এটা 120, এটা 120, কিন্তু এটা তো আনব্যালেন্স। তার মানে এইটার ভিতর কিন্তু মধ্যবর্তী কোণ 120 না, এটার ভিতরে মধ্যবর্তী কোণ 120 না, এটার ভিতরে মধ্যবর্তী কোণ 120 না। এই কোণগুলাই আমাকে বের করতে হবে, এই জন্য এত কষ্ট করা লাগতেছে। বাট যাই হোক না কেন, এবির পরে তো বিসি আসে, বিসির পরে তো সিএ আসে, এতটুকু তো ঠিক আছে। কোণ আমাদের 120 দরকার নাই, কিন্তু এবির সাথে তো একটা ল্যাগিং অবস্থায় বিসি থাকে, বিসির থেকে ল্যাগিং অবস্থায় সিএ থাকে, তাই না? তাহলে আমরা সেভাবে করতে পারি। তাহলে এবার দেখেন, ভিসিএ যেদিকে আছে তার থেকে একটা কোণে থাকবে এবি, কি আকারে? ক্লক ওয়াইজে। তাহলে সিএ যদি এই দিকে থাকে ক্লক ওয়াইজ, এবি থাকবে এই দিকে, এর ক্লক ওয়াইজে যে এরকম। তাহলে অবশ্যই বিসি থাকবে এই দিকে। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এইটা ডিফারেন্স টাইপের জায়গাকে যদি এক জায়গায় নিয়ে চলে আসি, তাহলে দেখবেন যে এরা একটা ত্রিভুজ তৈরি করে। কিরকম ত্রিভুজ তৈরি করে একটু দেখেন। এইটা এইখান থেকে এই দিকে আসে, আমি যদি এর প্যারালালি একটা কল্পনা করি, তাহলে কি এরকম বানানো যায় না? দেখেন তো, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে এইটার প্যারালালি একটা আঁকাবো, এরকম করা যায় না? আবার এই পয়েন্ট থেকে নিচের দিকে বিসি, তাহলে আমি এই পয়েন্ট থেকে এর, এই যে দেখেন, এই তিনটা জিনিসকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসলাম। এই ডিরেকশন, এইটা এখন কি মিন করতেছে? ভি এবি মিন করতেছে। আর এই যে এই ডিরেকশন, এইটা মিন করতেছে ভি বিসি। প্রবলেম হচ্ছে রেফারেন্স আমার এইটা, আমাকে কিন্তু এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে হবে, ভালো করে বুঝেন। এটা যদি রেফারেন্স হয়, আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে কি ভি এবির অ্যাঙ্গেল পেয়ে যাব না? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। একইভাবে আমরা যদি এটা হচ্ছে ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা এই ত্রিভুজের বলেন তো? বহিস্থ কোণ। এই যে এইটা, কমন বাহুর উপরে, এগুলো সব 6 7-এ পড়ে আসার কথা। কমন বাহুর উপরে দুইটা সমান্তরাল রেখা যদি থাকে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়। তার মানে আমরা তো এই যে এটা কি এটা আর এটা যে, অনুরূপ কোণ বলতেছেন? নাম আমার খেয়াল নাই, অনুরূপ বা সামথিং এরকম কিছু একটা হবে। আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, যে কমন বাহু যদি থাকে, দেখেন এইটা আর এইটার জন্য এটা কি কমন বাহু না? জি ভাইয়া। আর এইটা আর এইটা যেহেতু প্যারালাল আছে, তাহলে ওই যে যে কমন বাহুর কথা বলতেছি, সেইটার সাথে দুইটা প্যারালাল একই কোণ উৎপন্ন করে। তার মানে এই কোণও যা কথা, এই কোণও তাই কথা। আর এইটা তো আমরা আগের থেকেই জানি যে বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়।
তার মানে এই ত্রিভুজের হলুদ কোণটা যা কথা, এই কোণটা তাই কথা। আর আমি যদি এই কোণটা বের করে ফেলতে পারি, তাহলে ভি বিসির অ্যাঙ্গেল পেয়ে যাব। এতটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝছি। এই যে বাহু, এই বাহুটা ভি সি এর দৈর্ঘ্য মিন করতেছে। তার মানে এই যে ভিসিএ যেটা, সেটা অ্যাকচুয়ালি 1 মিন করতেছে। এটা ভি এ বি 0.8 মিন করতেছে, আর এটা 1.2 মিন করতেছে দৈর্ঘ্য। আর এই তীর চিহ্নটা দিক নির্দেশ করতেছে, আর এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি এটা নির্দেশ করতেছে। ঠিক আছে। জি ভাইয়া। এবার এই ত্রিভুজটা দেখেন, কি ত্রিভুজ? এই ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু যদি হতো, তাহলে আমরা বলে দিতাম যে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে আছে। ডিগ্রি অথবা করে। সমকোণী হইলেও একটা সিস্টেম বের করে ফেলা যেত, 90 ডিগ্রি একটা তো পেতাম, বাকি দুইটা ওই যে ট্যান কজের সূত্র টুত্র দিয়ে বের করে ফেলতে পারতাম। বাট বিষমবাহু ত্রিভুজে তো ওইভাবে করা যায় না। বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র ইন্টারমিডিয়েটে ছিল, সেটা মেবি পরবর্তীতে হয়তো পরের ক্লাসগুলোতেও থাকার কথা, ম্যাথের যে কোর্স গুলো ছিল। না থাকলেও সমস্যা নেই, আমি একবার লিখে দিচ্ছি, মনে চলে আসবে। সেটা হচ্ছে কজ, যেই দুই বাহুর অ্যাঙ্গেল আমরা নিব, মানে ধরেন কথার কথা আমি এই অ্যাঙ্গেলটা একটা নাম লিখি, তাহলে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে θ1, আর এটা হচ্ছে θ2। তাহলে এখন কস θ1 বের করতে চাই। তাহলে কস θ1, যেই কোণটা নিচ্ছি, দেখতে হবে সেইটা কোন দুই বাহুর সাথে কানেক্টেড। তাহলে θ1টা কি 0.8 আর 1 এর সাথে কানেক্টেড না? জি ভাইয়া। তাহলে সূত্র ফেলতে হবে এরকম, সেই দুইটার স্কয়ার মাইনাস বিপরীতটার স্কয়ার, মানে বিপরীত মানে তিনজনের ভিতর তো একজনই তারে বাকি আছে, তাই না? ডিভাইডেড বাই 2 ইন্টু সেই দুইটা। বুঝতে পারছেন? এটা তো কোনো পড়িও নাই। এটা হচ্ছে পড়ছিলেন এইভাবে যদি দেখে থাকেন, সেটা হচ্ছে কস, এটা ইন্টারমিডিয়েটে ছিল, কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। ও আচ্ছা। জি ভাই, দশম অধ্যায় দেখে চিত্রটা এগুলা ছিল সমস্যা হচ্ছে আগে করে। এরকম, এ বি সি এর, আচ্ছা এইরকম না, সরি, এ বি সি এর বিপরীত কোণটা ছিল এ, সির বিপরীত কোণটা ছিল সি। এই যে সি বের করতেছি, সি আছে কি এ আর বির সাথে না, এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এটাকে বলে হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। দেখ, আগে যদি পড়ে থাকেন ভালো কথা, না পড়লেও কোনো সমস্যা নেই। এখন আমি সূত্রটা মুখস্থ করার সহজ সিস্টেম দেখাই দিলাম, কথা বুঝতে পারছেন? মানে অত কষ্ট করে মুখস্থ করা লাগবে না। আমরা কিভাবে মনে রাখবো আরেকবার বলি। কস, একটা কোণ নেব, দেখবো যে সেই কোণটা কোন দুই বাহুর সাথে লেগে আছে, সেই দুইটাকে যোগ করে দেবো। অবশ্যই প্রত্যেকটা স্কোয়ার হবে, উপরের প্রত্যেকটা স্কোয়ার হবে, সেই দুইটাতে যোগ ভাই হবে। আপনার কথাগুলো ভাইয়া কেটে যাচ্ছে ভাইয়া। আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? ভাই আপনার কথাগুলো ভাইয়া ক্লিয়ার হচ্ছে না। এক মিনিট এক জি ভাই, এখন মিনিট শোনা যাচ্ছে। ওকে। তাহলে আমি বলতেছি, ভাই যেই মাঝখানে দুই, গুলো শুনি না ভাইয়া। আমি আবার বলি, কজ কোণ, যেই কোণটা আমরা নিচ্ছি ওই কোণটা যেই দুই বাহুর সাথে লেগে থাকবে, সেই দুই বাহুতে প্লাস হবে, উপরের সবগুলা স্কোয়ার হবে, সেই দুই বাহুতে প্লাস দিব। আর যেটা বাকি থাকবে তার আগে মাইনাস দেব, আর নিচে টু হ্যালো। ইন্টু, হ্যাঁ কথা শোনা যায় না? ভাই আবার ডিস্টার্ব করতেছে ভাইয়া, কথাগুলো কেটে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, নেটওয়ার্ক মনে হচ্ছে তাহলে একটু ঝামেলা করতেছে।
এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। এইটা ক্যালকুলেটরে তুলে দিলে কি আমাদের থেটা ওয়ানটা বের হয়ে আসবে। জি ভাই, কস ইনভার্স এত ডিভাইড বাই কজ ইনভার্স এটা করে দিলে হয়ে যাচ্ছে। কজ ইনভার্স 0.8 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1.2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 0.8 × 1 কত আসছে? 82.82 ডিগ্রি। ভালো করে বুঝেন, থেটা ওয়ান এইটা, তার মানে এটাও কি একই কোণ না? তাহলে বলতেছি এই কোণটা অ্যাসিডিক। হচ্ছে 82.82 ডিগ্রি। একইভাবে থেটা টুটা এবার বের করতে পারবেন না? জি ভাইয়া, 1.2 থেটা টু হোল স্কেল 1 সমান স্কয়ার মাইনাস 0.8। কজ ইনভার্স, লেগে আছে দেখেন ওয়ান আর 1.2 সাথে, তাহলে 1 স্কোয়ার 1.2 স্কোয়ার মাইনাস এত স্কোয়ার ইন্টু 2 × এত, তুলে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 1.2-র আগে হবে প্লাস, মাইনাস হবে 0.8 এর আগে না, তাহলে 41.41 ডিগ্রি। এইবার কিন্তু খুব সুন্দর একটা কথা, সেটা হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এখন বলেন তো ভি এ বির অ্যাঙ্গেল কত? বিয়ে বি হচ্ছে 82.82 না? হ্যাঁ, আর ভি বিসি? বিবিসি দুটো যোগ করতে হবে, 82.82 প্লাস একশো কেন? দশমিক ফোর ওয়ান। দুইটা কেন যোগ করতে হবে? তাই বিয়ে বি আর বিএসি দুইটা দুইটা অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল থেকে হিসাব করতে হয়? রেফারেন্স থেকে হিসাব আসলে আমি করতে হয়। রেফারেন্স হিসাব করতেছি। তাহলে ভি বিসির অ্যাঙ্গেল কত? 41.41। হ্যাঁ, এটাই তো ভুল, খেয়াল করেন। মাইনাস, এটা মাইনাস হবে। মাইনাস, কারণ আমি মাইনাস রেফারেন্স হবে। থেকে কোন দিকে যাচ্ছি? ক্লকওয়াইজ যাচ্ছি। ব্যাগে আর যাচ্ছি। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানেই হচ্ছে ক্লকওয়াইজ যাওয়া মানে নেগেটিভ মিন করে, কারণ দেখেন এইটা যদি 0 ডিগ্রি হয়, এইদিকে যত যাব তত প্লাস, আর এইদিকে যত যাব তত মাইনাস, অনেকটা লিট। এক্স অ্যাক্সিস এর মতো। আমি জিরো থেকে এইদিকে লিডিং। যত যাব সব প্লাস মিন করবে, আর এইদিকে যত যাব সব মাইনাস মিন করবে, তাই না? এই যে 1 2, এটা হচ্ছে -1 -2। কোণের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ মিন করে, ক্লকওয়াইজ নেগেটিভ মিন করে, তার মানে আমরা কেবলমাত্র মধ্যবর্তী কোণ বের করছি, কিন্তু এদের কোণ বের করতে হবে রেফারেন্সের উপর ভিত্তি করে। তাহলে আমরা ভি এ বি তো পজিটিভ হয়ে যাচ্ছে, এই জন্য ভি এ বির অ্যাঙ্গেল হবে 82.82, কিন্তু ভি বিসির অ্যাঙ্গেল হবে -41.41, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটা আমরা কিন্তু পুরো মান সহ অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ভি এ বি সমান কত লিখতে পারি? ভি এ বি সমান 0.8 82। ক্লিয়ার? জি ভাইয়া। আর ভিবিসি এইটাই কিন্তু বই থেকে বোঝা একটু কঠিন হয়ে যায়, বইতে এত ডিটেলস দেওয়া নাই। 1.2 -41.41। আর ভিসি এ 1, এটা তো 180 ডিগ্রি। এবার বলেন তো, এইটা যদি আমাদের হাতে চলে আসে, এখন কি আমরা সিকোয়েন্স বের করে ফেলতে পারবো না? জি ভাই, পারা যাবে। না, আমরা এগুলো আমরা তো ভাই ফেস ভোল্টেজ সাপেক্ষে সিকোয়েন্সটা বের করলাম না? এগুলো সমস্যা সব নেই, লাইন ভোল্টেজ। লাইন দেওয়া আছে, লাইন থেকে আমরা লাইনের সিকোয়েন্স বের করব, ওইখান থেকে ফেজ বের করে নেওয়া যাবে। কারণ পার ইউনিটে সব সেম না। কি শিখছিলাম, মনে আছে?
পার ইউনিটে লাইন বল, লাইনও যা ফেজও তাই, ভ্যালু। পেজ অ্যাঙ্গেল আবার সেম করে দিয়েন না, কথা বুঝতে পারছেন? ওয়ান বাই। অ্যাঙ্গেল কিন্তু আলাদা, এবং অ্যাঙ্গেলের ক্লু কিন্তু অলরেডি আমি যখন ক্লাস করাইছিলাম তখন বলছিলাম। কি বলছিলাম মনে আছে? যে পজিটিভ সিকোয়েন্স সবসময় আমাদের রিয়েল ওয়ার্ল্ডের মতো কাজ করে, নেগেটিভ সিকোয়েন্স উল্টা কাজ করে। বলেন তো ওয়াই কানেকশনে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে কত ডিগ্রি লিড বা ল্যাগে থাকে? ওয়াই কানেকশন হচ্ছে লাইন বলতে শেষ বলতে 30 ডিগ্রি লিড থাকে। তাহলে এখন জাস্ট বলেন এইখানে কোন সিকোয়েন্সে এই ঘটনাটা মেনটেন করবে? এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সে। পজিটিভ সিকোয়েন্স। এখন বলেন তো নেগেটিভ সিকোয়েন্সে কি হবে তাইলে? মাইনাস হবে, অর্থাৎ ভোল্টেজ বেশ সেম থাকে, কারেন্টটা মান তো হচ্ছে সবই সেম থাকবে, পার ইউনিটে মান সবই সেম থাকবে, ল্যাগ আমি করে জাস্ট 30 অ্যাঙ্গেল ডিগ্রি নিয়ে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, তার মানে ডেল্টা কানেকশনে। দেখেন, আপনার কিন্তু এক্সট্রা মুখস্থ করার দরকার আছে কোনো? খালি আপনি আমার ওই কথাটা মনে রাখেন যে আমরা যা জানি সেটা অ্যাপ্লাই করব কোথায়, কোন সিকোয়েন্সে অ্যাপ্লাই করব? বোঝা যাচ্ছে না ভাই? বুঝি না। ভাই আপনার কথাগুলো আচ্ছা, লাস্ট কি বলছিলেন আপনি? মনে হয় কিছু একটা বলছিলেন, বলেন তো আরেকবার। এই যে ভাই আপনার ওয়াই কানেকশনে ভাই লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিড থাকে, আর ডেল্টা কানেকশনে ভাই লাইন কারেন্টটা ফেজ কারেন্ট থেকে ত্রিশ হুম ডিগ্রি ল্যাগ হুম থাকে। হুম। এই দুইটা জিনিসই অ্যাপ্লিকেবল হবে পজিটিভ সিকোয়েন্সে, নেগেটিভ সিকোয়েন্স ঠিক তার উল্টা। আর জিরো সিকোয়েন্স সব ইকুয়াল, সেটা তো আমরা অলরেডি জানি, তো ওইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? এখন জাস্ট এখানে এই যে তিনটার মান তো আমরা অলরেডি জেনে ফেলছি। কত? এই যে এই তিনটা, তাহলে ধরে ধরে অ্যাপ্লাই করে দিই। ভিএবি জিরো বের করার কিন্তু কোনো প্রয়োজন নাই। এখন কিন্তু আমরা জিরো অ্যান্সার পাবো না। কেন পাবো না? তার কারণ হচ্ছে দেখেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু এক্সাক্ট 8 টু না, এরপরে আরো অনেক কিছু ছিল বাট আমি নেই নাই। এখানে আরো অনেক কিছু ছিল, আমি নেই নাই। কথা বুঝতে পারছেন? এটা 180 ডিগ্রি ঠিক আছে। এই কারণে আমরা যখন অ্যান্সার পাবো তখন দেখবো যে অ্যান্সার জিরো আসতেছে না, সামথিং টু দি পাওয়ার -5, -6, -7 এরকম আসতেছে ক্যালকুলেটরে। তো আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু পরীক্ষার হলে ওই 10⁻⁵ বসায় চলে আসবেন, বাট ওইটা কিন্তু বসানো যাবে না। কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি ভাইয়া। যেহেতু অ্যাঙ্গেলের পরে সব ডিজিট নিচ্ছে না, সো অ্যান্সার একদম পুরোপুরি জিরো আসবে না। তো 10⁻⁶, -8 এই টাইপ জিনিস আসা মানে কি, ওটা জিরোর কাছাকাছি। কেন জিরো আসলো না? কারণ ওই যে এটা পুরোপুরি নিচ্ছে না। এখন আপনি হয়তো এই কনসেপ্ট আপনার খেয়াল নাই যে নিউট্রাল ওপেন থাকলে জিরো সিকোয়েন্স জিরো হয়, দিয়ে আপনি বসাই দিলেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে নাম্বার কাটিয়ে নিতে পারে। এই জন্য এই কনসেপ্টটা জানা থাকা খুব জরুরি। আবার টাইমও ওয়েস্ট হলো না। আমি যদি জানি জিরো সিগনেচার মান জিরো, আমি এর পেছনে যে ক্যালকুলেশনটা করতাম সেটা কিন্তু আর এখন করব না। বুঝতে পারছেন? জাস্ট ডিরেক্ট ধরে জিরো বসাই দিব। আমি একটু দেখাই যে কত আসে, কারণ এই জিনিসগুলো যত দেখবেন নিজের কাছে তত আসলে একটু ভালো। আচ্ছা, যাই হোক, আমি এইটা ক্যালকুলেশন করা শিখছিলাম, এর আগে বলছিলাম যে একই জিনিস যেহেতু ক্যালকুলেশন করতেছি, বারবার তোলাটা ঝামেলা, আমরা একবারে তুলে নেব। প্রথম লাইনে দেখতেছি কারোর মান চেঞ্জ হচ্ছে না, এজন্য প্রথমটাই 1 গুণ হয়, না দিলেও চলে, কত, 0.8 অ্যাঙ্গেল অফ 82.82 প্লাস, এইখানে দেখেন এই বরাবর মান বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এই বরাবর আমি বসাই নিলাম এ ইনটু, তার সাথে কত যাবে, সেকেন্ডটা, সেকেন্ডে কে আছে, যে এটা আছে। এবং এই গতদিনই বলছিলাম, সেকেন্ড যে কলামটা আছে এটাকে স্কোয়ার করলে থার্ড কলামটা পাওয়া যায়, যেমন 1 স্কোয়ার করলে হয় 1,
এ স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, এ স্কোয়ার কে স্কোয়ার করলে হয় a⁴। কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্ট, সেখান থেকে আমরা জানি a⁴ যা কথা, এ ও তাই কথা, দুইটার মান সেম হয়, এটা আমরা ক্যালকুলেটরে করেও দেখছিলাম। তাহলে এইখানে আমরা ভ্যারিয়েবল হিসাবে বসাবো এ স্কোয়ার, তার সাথে বসাই দেবো কত, 1/180 ডিগ্রি। এখন দেখেন 1/180 ডিগ্রিকে কি -1 লেখা যায় না? +-1 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। প্রথমবার ক্যালকুলেশন চাপতে হয়, এর ভ্যালু চাচ্ছে। প্রথমবার এর ভ্যালু মানে কি, এই বরাবর যেটা আছে সেটা কত, এটা 1 না? 1 তাহলে 1 দিয়ে সমান চেপে দিলাম, ওই দেখছেন কত আসছে, -6। সামথিং 10⁻⁻6। অ্যাকচুয়ালি এটা জিরোই আসতো যদি আমরা দশমিকের উপরে সব ডিজিট নিতাম। সব নেই নাই বলে কিছু না কিছু একটা আসছে, অ্যাঙ্গেলও কিছু কিছু চলে আসছে, তো এটা কিন্তু বসানো যাবে না, আবার বলতেছি। আমরা এটা ধরে ডিরেক্ট জিরো বসাই দিব। এইটাই কিন্তু একটু মনে রাখার বিষয়। ওকে, দেন পরের গুলা তো সমান চাপতে হবে। এর ভ্যালু এখন কত? আচ্ছা আমি 1 অ্যাঙ্গেল অফ আমাদের কাহিনী হচ্ছে এই বরাবর চলবে, হ্যাঁ, এই যে 1 1 1, এখানে তিনটাই 1, এই জন্য আমরা দিছি। পরেরটা হচ্ছে এটাই কি, এ, এ মানে হচ্ছে 1/120। সমান চেপে দিলাম, কত আসলো, 0.9857, 73.55। ভিবিসি, সরি ভিবিসি কেন বলতেছি, VAB2। তাহলে সমান, এখন এর ভ্যালু কত দেব, 1 অ্যাঙ্গেল -120। -120 অথবা 240, যাক একই কথা। 0.2347 -139.75। ক্লিয়ার? এইগুলা কিন্তু খুব ইজি জিনিস। এগুলো যত বেশি করবেন দেখবেন যে সূত্র আপনার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এজন্য এগুলো একটু বেশি বেশি ক্যালকুলেশন করবেন, কারণ এই সূত্রগুলা কিন্তু একটু বিদঘুটে সূত্র। সচরাচর এসব সূত্র কিন্তু আমরা দেখি না, এজন্য বেশি বেশি করলে সূত্র বাই ডিফল্ট মুখস্থ হয়ে যাবে। আমরা প্রশ্নটা ক্লিয়ার করি নাই, কোশ্চেনে চাচ্ছে কি একটু দেখি। ফাইন্ড দ্য লাইন ভোল্টেজেস এন্ড কারেন্টস ইন পার ইউনিট ইনটু দ্য লোড। লাইন ভোল্টেজ তো আমাদের দেওয়াই আছে, পার ইউনিটে অলরেডি আমরা বের করছি। ওকে, এবার লাইন কারেন্ট বের করতে হবে, ঠিক আছে। যেহেতু ওয়াই কানেক্টেড, তাহলে ওয়াই কানেকশনের জন্য ফেজ কারেন্টও যা কথা, লাইন কারেন্টও তাই কথা, তাই না? জি ভাই। আচ্ছা, এবার কারেন্ট যদি বের করি, কিভাবে বের করতে পারি, খেয়াল করে দেখেন, পাওয়ার যেটা সেটা কি 500 kVA, বেজও ধরতেছি 500 kVA, তার মানে পার ইউনিটে কত হবে এটা, 1। পার ইউনিটে হচ্ছে 1। আমরা চাইলে জেড কনসেপ্টটা বের করে ফেলতে পারি, জেড মানে ইম্পিডেন্স যেটা। এবং স্বাভাবিক কথা, এখানে কিন্তু ইম্পিডেন্সটা আসলে রেজিস্ট্যান্স, কারণ কোশ্চেনেই বলে দিছে যে পিওর রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট হবে কি, V/Z, তাই না? জি ভাই। এস যেহেতু দেওয়া আছে, আমরা চাইলে জেড বের করে ফেলতে পারি। দিয়ে ভোল্টেজ দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমাদের কারেন্ট চলে আসবে, আলাদা আর কিছুই করা লাগবে না। এবার একটু দেখেন,
যেই ব্যালেন্স লোডের কথা বলতেছি, পাওয়ার যেহেতু এই যে ওই লোডের কথা, থ্রি আইডেন্টিক্যাল ওয়াই কানেক্টেড রেজিস্টর, আইডেন্টিক্যাল মানে ব্যালেন্স, ঠিক আছে? তাহলে তাদের নিশ্চয় যেহেতু আইডেন্টিক্যাল, নিশ্চয় ভোল্টেজ 2300 করে আমাদের কি বলে, ওই রেটেড ভ্যালু হচ্ছে 2300 করে। এটা তো অ্যাপ্লাই করতেছি, থাকার কথা 2300 করে, কিন্তু অ্যাপ্লাই করতেছি এত করে। তাহলে এটা কি রেটেড অবস্থায় আছে, তার মানে জেড, ওর মান ওহমেও যা হবে, ওর মান পার ইউনিটে তাই হবে। তার কারণ দেখেন, ভোল্টেজ বেজের সাথে মিলে গেছে, পাওয়ার বেজের সাথে মিলে গেছে, তাহলে ওহমও নিশ্চয়ই মিলে যাবে। তো মিলে গেলে সেম ভ্যালু বাই সেম ভ্যালু করলে তো ওয়ান পার ইউনিট হয়ে যায়। তখন আমরা বলে দিতে পারি যে আমাদের যে জেড আছে সেটা সিম্পলি ওয়ান পার ইউনিট আছে। বুঝতে পারছেন? এটা ভাই বুঝি নাই ভাই। মনে করেন জেড এর অ্যাকচুয়াল ভ্যালু কত, ভি স্কোয়ার বাই এস না? জি ভাই। জেড এর, সরি, পার ইউনিট তো পরে বের করবো। জেড এর বেস ভ্যালু কত? কে বিএসপি ম্যাম বিএ। ওই তো, এক কথা এস দিয়ে বলতে পারি। খেয়াল করে দেখেন, যেই লোডের কথা বলা আছে সেই লোডের ভোল্টেজ 2300, রেটেড ভ্যালু 500 কেভিএ, রাইট? দেখেন এখানে ভোল্টেজ জি ভাই। বসাবো, এখানে বসাবো, ভোল্টেজের ভ্যালু 2300, এটা হচ্ছে 500 কেভিএ। আবার যে বেজ দেওয়া আছে সেই বেজও বলতেছে 2300 500 কেভিএ। তাহলে নিশ্চয়ই এখানেও একই জিনিস বসাবো। এবার আমি যখন জেড পার ইউনিট বের করব, বেজ কে অ্যাকচুয়াল দ্বারা ভাগ করব, তাহলে কি ওয়ান চলে আসবে না? জি ভাই। অ্যাঙ্গেল কত দেবো বলেন তো? ভাই রেজিস্ট্যান্স তো অ্যাঙ্গেল থাকবে না। অ্যাঙ্গেল থাকবে না, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল কি বলতে পারি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলতে পারি। ঠিক আছে, অথবা ওয়ান লিখলেও কোনো সমস্যা নেই, 0 ডিগ্রি দিতেই হবে এমন কোনো কথা নেই, দেওয়া যা কথা, না দেওয়া তাই কথা। তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। কিন্তু এই যে পেলাম আমরা সিকোয়েন্স, এগুলা কি লাইনের জন্য পেলাম না? জি ভাই। তাহলে আমাকে এখন কিসের জন্য বের করতে হবে? ফেসের জন্য। ফেজের জন্য বের করতে হবে। তাহলে ভি এ বি পাইছি। ভাই এত ভি, বড় ম্যাথ, ভাই এত বড় ম্যাথ আসার চান্স আছে? আমি তো শুরুতেই বললাম যে এই ম্যাথ আসার কোনো চান্স নাই। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এই ম্যাথে আমরা কি কি শিখতে পাইলাম? নাম্বার ওয়ান, অ্যাঙ্গেল বের করা শিখতে পাইলাম। অ্যাঙ্গেল বের করা। ঠিক আছে, নাম্বার টু, এটা শিখতে পাইলাম। আচ্ছা, এইটা জি কি ভাই। আসার চান্স নাই? মানে এই আসে, তিনটা এটার চান্স ভ্যালু আছে। দেওয়া আছে, জাস্ট এই তিনটা বের করতে হবে, এটা কি আসতে পারে না? আমার কথা জি কি ভাই। বুঝতে পারছেন? মানে আমি বলতে চাচ্ছি, এইটা পরীক্ষায় করার দরকার নাই, প্রশ্নেই এটা দেওয়া আছে, দিয়ে তো এটা বের করতে বলতে পারে, তাই না? তাহলে এখন ম্যাথ ছোট হয়ে গেল না? জি ভাই। এবার প্রশ্নে এটা দেওয়া আছে, ফেজ বের করতে বলতে পারে না? তার মানে ওভারঅল ম্যাথটাকে দেখার আপনার দরকার নাই যে ওভারঅল ম্যাথটা এত বড়, এত বড় ম্যাথ করে লাভ কি। আমাদের দেখতে হবে ম্যাথের এই যে ছোট ছোট পার্ট, কি কি শিখতেছি। এই ম্যাথ থেকে কিন্তু একটা জিনিস শিখতেছি কি, লাইন থেকে ফেজ কিভাবে কনভার্ট করতে হয় পার ইউনিট, এটা একটা কনসেপ্ট আমরা শিখলাম। চাইলে কিন্তু এই ছোট্ট কনসেপ্টে একটা ছোট ম্যাথ আসতেই পারে। এজন্য আমি বলতেছি আজকে যেই কয়টা ম্যাথ নিয়েছি সব বড় বড় ম্যাথ। কিন্তু এই বড় ম্যাথের আমার মূল বিষয় না, আমার মূল বিষয় হচ্ছে এই ম্যাথ গুলো যে ছোট ছোট পার্ট দিয়ে তৈরি, ওই কনসেপ্টটা আমার শেখা লাগবে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এখন আমরা নেক্সট পার্ট শিখবো, সেটা হচ্ছে ভি এ এন জিরো কত হবে? রুট, এটা ভাই জিরো হবে, এটাকে জিরো দিয়ে রুট দিয়ে ভাগ করলে জিরোই হবে। জিরো তো জিরোই হবে শেষ। এই √3 আবার কোত্থেকে আসলো? দেখছেন, ওই বারবার যে আমরা বলছি ফেজ তাও ভুলে ফেজ গেছে। ভোল্টেজ থেকে লাইন ভ্যালু ভোল্টেজ আনার জন্য চেঞ্জ এটা হবে করতে। না, ভ্যালু চেঞ্জ হবে না, এটা তো পার ইউনিট। এ যদি অ্যাকচুয়ালি থাকতো তাহলে √3 দ্বারা ভাগ করতাম। পার ইউনিটে
লাইনের ভ্যালুও যা, ফেজের ভ্যালুও তাই। শুধু চেঞ্জ হবে কি, শুধু অ্যাঙ্গেল। চেঞ্জ হবে অ্যাঙ্গেল। ক্লিয়ার? জি ভাই বুঝছি। এটা কিন্তু একদম লিখে রাখেন, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার বলি, অ্যাকচুয়াল লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করলে হয় অ্যাকচুয়াল ফেজ ভোল্টেজের মান। কিন্তু পার ইউনিটে লাইন ভোল্টেজের ভ্যালু মানে মানও যা, ফেজ ভোল্টেজের মানও তাই, শুধুমাত্র অ্যাঙ্গেল আলাদা। অ্যাঙ্গেলের হিসাব অ্যাকচুয়ালেও যা করব, পার ইউনিটেও তাই করব। এতটুকু খেয়াল রাখলেই চলতেছে। তাহলে VAN যখন লিখবো, তখন দেখেন VAB-র মান যা, যেটাকে আমরা অ্যামপ্লিটিউড হিসাবে বলি, এক্সাক্ট সেটাই বসাবো। কারণ এটা দেখেন পার ইউনিটে আছে, এটা যদি ভোল্ট হতো, কেভি হতো, তাহলে √3 দ্বারা ভাগ করতাম। যেহেতু পার ইউনিট আছে, এই জন্য এই ভ্যালুকে আমরা চেঞ্জ করব না। 0.9857 আছে, 0.9857ই বসাই দেব। এখন তৈরি হবে সেটা হচ্ছে, এটা লাইন, এজন্য এর অ্যাঙ্গেল আর এর অ্যাঙ্গেল সেম হবে না। কি হবে? পজিটিভ সিকোয়েন্স, মানে আমাদের এটার থেকে ভাই 30 ডিগ্রি কম দুনিয়ায়, হবে ভাইয়া। দুনিয়ায় যা হয় তাই করব। আমরা কি জানি? আমরা জানি, ওয়ানকে আপাতত মনে মনে অমিট করে দেন। আমরা জানি লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ 30 ডিগ্রি ল্যাগে থাকে। তাহলে এই ঘটনাটা পজিটিভ সিকোয়েন্সেও ঘটবে। মানে একে 30 দিয়ে, মানে এক কথায় এর থেকে 30 বাদ দিয়ে যা পাবো সেটা হবে ফেজের অ্যাঙ্গেল। কোথায়? পজিটিভ সিকোয়েন্সে। নেগেটিভ সিকোয়েন্সে উল্টা। তার মানে নেগেটিভ সিকোয়েন্সে কি করব আমরা? যোগ করে দিব। 30 যোগ করে দেবো। এই তো এতটুকু মনে রাখলেই চলতেছে। এই জন্য আমি একটা কথা শিখাইছি, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স মানে আমাদের পরিচিত, নেগেটিভ সিকোয়েন্স মানে উল্টা। তাহলে 30 বিয়োগ করে দিলাম 43.55। পারবে। পরেরটা তো খুব সহজ, VAN2। ফেজ কেন বের করতেছি? কারণ কারেন্ট যদি বের করতে চাই, আমাকে তো ফেজই লাগবে, তাই না? লাইন দিয়ে তো আর, লাইন ভাগ জেড করলে তো আর কারেন্ট পাওয়া যায় না, ফেজ ভাগ জেড করলে কারেন্ট এখানে পাওয়া যায়। জেটটা তবে পার পেজ, জেট তবে 3 ফেজ জেট হয় না। আর ভাই জেট জেড, তবে আমার পার পেজ, 3 ফেজ তো জেট হয় না। জেড, হ্যাঁ জেড মানেই পার ফেজ বোঝায়, ওর তো 3 ফেজ বলে আসলে কিছু নাই, রাইট? তাহলে VAB2 থেকে যখন VAN2 বের করব, তখন কি হবে? এই ভ্যালুটা সেম থাকবে, আর এর সাথে 30 ডিগ্রি যোগ করে দেবো, কারণ এখানে যা ঘটে এখানে তার উল্টা ঘটে। মান কিন্তু, আবার মানের ক্ষেত্রে কনসেপ্ট সেম, অ্যাঙ্গেলের ক্ষেত্রে উল্টা ঘটে। 0.2347 -139.75, এর সাথে যোগ হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে 109। আচ্ছা এই আমার ক্যালকুলেটর তো বলছিলাম যে অ্যাঙ্গেল ফরম্যাট থাকে জন্য মাইনাসকে 180 হিসাবে রিপ্রেজেন্ট করে। এটা নিজে আবার অ্যাঙ্গেল, তার সাথে আবার অ্যাঙ্গেল আছে, এর মানে হচ্ছে এইটার পরিবর্তে আমরা -109.75 বসাবো। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে। অনেক সময় আবার বইগুলাতে এই অ্যাঙ্গেল দেয়, তার মানে যে 360-এর হিসাবে এই 250.25 যা কথা, -109.75 তাই কথা, একটা দিলেই চলবে। তাহলে এখন যেহেতু আমরা ফেজ ভোল্টেজ গুলা পেয়ে গেলাম, তাহলে এখন আমরা ফেজ কারেন্ট গুলা পেয়ে যাব। ফেজ কারেন্ট যা কথা, লাইন কারেন্ট তাই কথা, যেহেতু ওয়াই। তাহলে IA0 কত পাবো? 0, নিউট্রাল ওপেন, কোনো কারেন্ট নাই। 0। IA1 কত পাবো? বি এ VA1 ওয়ান কে ডিভাইড বাই। এত। সেই VA1 যা কথা, VAN1 তাই কথা, মানে VA আর VAN দুইটা আসলে সেম জিনিস। কারণ এন জিনিসটা আবার অনেক সময় লেখে না, হ্যাঁ।
ও সরি, এটা তো জিরো। এটা আবার কনফিউজ যাতে না হয়, জন্য পাশে লিখে দিলাম যে এ যা কথা এ এন একই কথা। এ বলতে বাই ডিফল্ট নিউট্রালের রেসপেক্টে বোঝায়, কারণ একটা রেফারেন্স তো লাগবে। কোনো একটা পয়েন্ট মানে একটা ফেজের একটা ইয়ের তো ভোল্টেজ আসলে হয় না। তাহলে এটা কত হবে? এই যে এর সমান IA2। আপনি মনে হয় লাস্ট ক্লাস করেননি না? লাস্ট দিন একটা কনসেপ্ট বলছিলাম, সেটা এখন কাজে লাগবে। এটা ভাইয়া একটু বুঝি না বলি। ভাইয়া, কি বলছেন ভাইয়া? বলতেছি লাস্ট ক্লাস তো মনে হয় আপনি করেননি, করছেন? না ভাইয়া, করতে পারি না ভাইয়া। আর ভাই রেকর্ডটা তো দেখবো, আপনি ভাই আগে রেকর্ডটা দিছিলেন। আমি আসলে ওই কালকেও একই অবস্থা, নেটওয়ার্ক সমস্যার কারণে ভিডিও দুই ভাগে ভাগ হয়ে গেছিল। ওইটা আবার এডিট করতে গিয়ে একটু টাইম লেগে গেছে, এই জন্য আমি আপলোড করলাম মানে এই আজকে রাত্রের দিকেই আপলোড করলাম। যাই হোক। এটা ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগে আপলোড করেছিল, আচ্ছা, দেখতে এই পারি। এই ম্যাথটাতে এটা লাগতেছে না, কারণ এই ম্যাথটাতে আসলে এক্সট্রা আর কিছু চাইনি। মানে এক্সাক্ট, সরি কি বলে, অ্যাকচুয়াল ভ্যালুতে বের করতে বলে না, শুধুমাত্র বলতেছে ফাইন্ড দ্য লাইন ভোল্টেজেস এন্ড কারেন্টস ইন পার ইউনিট ইনটু দ্য লোড। তো যেহেতু লোডের শুধু পার ইউনিট ভ্যালু বের করতে বলতেছে, আমাদের এই যে পার ইউনিট ভ্যালু বের করে দেখাই দিলাম। এবার এই ম্যাথটা কিন্তু এখানেই শেষ না, এই ম্যাথটার আবার অনেক শাখা প্রশাখা আছে, এই জন্য এই ম্যাথটা আসলে নিচে যাতে একসাথে প্রত্যেকটা জিনিস সলভ হয়ে যায়, এক্সট্রা এক্সট্রা না করা লাগে। তাহলে এই ম্যাথ কিন্তু এখানেই শেষ আপাতত, মানে 11.2 এর কাজ এখানেই শেষ। এর শাখা প্রশাখা একটু পরে দেখতে পাবো। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা বলেন, তারপরে শাখা প্রশাখায় যাচ্ছে। জি ভাইয়া, বুঝছি। এটুকু, এইটুকু ক্লিয়ার, যাক এতটুকু বুঝলে সুন্দর। নেক্সট প্রশ্ন হচ্ছে এইটারই শাখা। ইউজিং সিমেট্রিক্যাল কম্পোনেন্টস ক্যালকুলেট দ্য পাওয়ার অ্যাবজর্ব ইন দ্য লোড অফ এক্সাম্পল 11.2 এন্ড চেক দ্য অ্যান্সার। মানে ওই যে আগেরটা আমরা কি শিখছিলাম, এটা মনে হয় আমি লিখেও দিছিলাম কিনা। কোন লোডের টোটাল যে কমপ্লেক্স পাওয়ারটা আছে পার ইউনিট সিস্টেমের মজাই এইটা, যেখানে থ্রিরও কোনো ই করা লাগে না, √3-ও কোনো কিছু করা লাগে না। এটা খুব ভালো একটা জিনিস। তাহলে যখন আমরা পার ইউনিট ক্যালকুলেশন করব এবং টোটাল পাওয়ার বের করব, তখন মনে রাখতে হবে কোনো একটা লোডের টোটাল পাওয়ার যদি বের করতে বলে, তাহলে সেটা সিম্পলি হবে প্রত্যেকটা সিকোয়েন্সের পাওয়ার বের করে সবগুলাকে যোগ করে দেওয়া। তার মানে এস পাওয়ার ইউনিট হবে হচ্ছে VA0 IA0 তার কনজুগেট, যেহেতু পার ফেজ এই জন্য কনজুগেট আকারে লিখতে হবে, প্লাস VA1 IA1 তার কনজুগেট, প্লাস VA2 IA2 তার কনজুগেট। আবারও বলতেছি, যেহেতু পার ইউনিট এখানে থ্রির কনসেপ্ট আসবে না, তো আবার এখানে কি আনসিমেট্রিক্যাল, এজন্য আলাদা আলাদা কম্পোনেন্টের পাওয়ার বের করে যোগ করলেই সেটা হবে টোটাল পাওয়ারের সমান। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল একটু করে ভাইয়া এর হ্যাঁ আগে। হ্যাঁ বলেন। ভাই আমরা আমরা ভাই একটা ভাই কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন বলেন। আমরা IA1 বের করার সময় আমরা জেড দিয়ে ভাগ করছি, আমরা কি IA2 বের করার সময় এবার জেড দিয়ে ভাগ ভাগ করবো? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ওই এখানে ভাই, নর্মালি এখানে কি একটা ভাই আমরা? বলি, আমি কথা শেষ করতে দেন, এই কথাও আমি কিন্তু আমার কোনো না কোনো ভিডিওতে বলছি, খেয়াল আছে কিনা মিলাই নেন। আমি বলছিলাম যে কোন জেনারেটর বা মোটরের ক্ষেত্রে নর্মালি পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স আর নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স সমান হয়, নর্মালি সব সময় হবে, ভাই জরুরি না। কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া কথা আচ্ছা বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন? ভাই নেটওয়ার্ক প্রবলেম। এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। ওকে। আমি একটা কথা জি ভাই, বলছিলাম যে শোনাচ্ছে এখন। নর্মালি নর্মালি জেনারেটর মোটরের ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্স সমান হয় নর্মালি। অনেক সময় আলাদাও হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়। জিরো সিকোয়েন্সটা দেখা যায় যে আলাদা হয়। এই কথাটা মনে আছে?
মনে নাই। আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই। এখন ম্যাথ করবেন, বইগুলা খুলে ম্যাথ প্র্যাকটিস করতে থাকলে দেখতে পাবেন যে মোটামুটি 90 থেকে 95% ম্যাথে x1 আর x2 এর ভ্যালু সেমই আসবে বা সেমই দেওয়া থাকবে। কিন্তু এটাও একটু খেয়াল করে দেখেন, যখন আমরা ট্রান্সফরমারের সিকোয়েন্স দেখছিলাম, ওইখানে দেখছিলাম শুধু একটাই ভ্যালু দেওয়া ছিল, অথবা জিরোর ক্ষেত্রে অনেক সময় দেওয়া থাকে, কিন্তু লোডের ক্ষেত্রে এরকম কিছু এক্সট্রা দেওয়া নাই। তার মানে নর্মালি লোডের ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্স, জিরো সিকোয়েন্স রিঅ্যাকটেন্স, নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্স নর্মালি সেম হয়। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে তিন সিকোয়েন্সে এদের মান সেম হয়। পজিটিভ সিকোয়েন্সে যেটা হবে ওইটাই নেগেটিভ সিকোয়েন্স, ওইটাই জিরো সিকোয়েন্স। কার ক্ষেত্রে? নর্মালি লোডের ক্ষেত্রে। আবার লোডের ক্ষেত্রে। ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু নর্মালি এরকম হয়। আলাদা হইতে পারে, আমি আবারও বলছি আলাদা অল্টারনেটরের হইতে ক্ষেত্রে পারে। অল্টারনেটরের ক্ষেত্রে চেঞ্জ চেঞ্জ হয়, অল্টারনেটরের জেনারেটর ক্ষেত্রে চেঞ্জ মোটরে হবে। চেঞ্জ হওয়ার চান্স বেশি। আবার দেখবেন এগুলো সব প্রিভিয়াস লেকচার গুলো আবার একটু দেখে আসেন, দেখবেন যে আমরা যখন ট্রান্সমিশন লাইন করছিলাম ওইখানেও কিন্তু জাস্ট একটা ভ্যালু দেওয়া ছিল। খেয়াল আছে? জি তার মানে ভাইয়া। পজিটিভেও যেটা ভ্যালু বসাচ্ছিলাম, নেগেটিভেও যা ভ্যালু বসাচ্ছিলাম, জিরোতেও তাই ভ্যালু বসাচ্ছিলাম। আলাদা হতেও পারে, তবে আমি যেটা বলতেছি এটা মোটামুটি 90-95% চান্স এইগুলার বেশি। এবার কত হচ্ছে, আলাদা তো হইতে পারে, কখন বুঝবো? প্রশ্নেই বলা থাকবে। কথা বুঝছেন? এইখানে কি প্রশ্নে জি ভাইয়া এক্সট্রা বুঝছি কোনো এখন। কিছু বলা আছে? না ভাইয়া বলা নাই। তাহলে যদি বলা না থাকে, তাহলে আমরা কি বলবো? লোডের x1 সেম সমান ধরে। x2 সমান x0। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার এক্স লিখলে আহ ঝামেলা লাগতে পারে যে এখানে বসাচ্ছি রেজিস্ট্যান্স কিন্তু লিখতেছি এক্স। লোডের পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্স। ঠিক আছে, আলাদা বলে দিলে তখন সেটা করব। বাই ডিফল্ট আমরা সেম ধরে নিব। এই কারণে দেখেন, জিরোতেও যা ধরছি পজিটিভেও তাই ধরছি, নেগেটিভেও তাই ধরছি। এখন কি কথাটা বুঝতে পারছেন কেন করলাম এটা? জি ভাইয়া, জি ভাইয়া এখন ক্লিয়ার হয়েছে ভাইয়া। তবে ভালো যে আপনি অবজার্ভ করছেন, এই ছোট ছোট অবজারভেশনে কিন্তু আপনার হচ্ছে কনসেপ্ট আরো বেশি স্ট্রং করবে। আচ্ছা, তাহলে এটা তো আর বুঝতে অসুবিধা নাই যে আলাদা আলাদা সিকোয়েন্সের পাওয়ারকে যোগ করে দিলে টোটাল পাওয়ার পাবো। যেহেতু এটা পার ইউনিট, এই জন্য থ্রির কনসেপ্ট আর কিছু আসবে না। ওকে, ভি এ জিরো তো জিরো, এই টোটালটাই তো জিরো, তাহলে জিরো। ভি এ ওয়ান কত পেলাম? আচ্ছা, আহ, এটা যেহেতু ওয়ান পেলাম, 0.985। ভি এ ওয়ানও যা পাইছে আই এ ওয়ানও কিন্তু তাই পাইছে, তাই না? কারণ জি এই যে ভাইয়া, জেড তো ওয়ান অ্যাঙ্গেলের ছিল। অ্যাঙ্গেলে। শুধু পার্থক্য কি হবে? আই এ ওয়ান এর যে অ্যাঙ্গেল সেটা কনজুগেট আকারে বসাইতে হবে, এই না পার্থক্য? জি ভাইয়া। তাহলে 0.9857। 0.9857, এই যে ভি এ ওয়ান এর অ্যাঙ্গেল বসাচ্ছি কত? 43.55। আর কারেন্টের অ্যাঙ্গেল সেম হবে, শুধু কনজুগেটের সিস্টেম কি, অ্যাঙ্গেল যা থাকবে মাইনাস করে দেওয়া। জাস্ট মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়া। তাহলে এইটা হয়ে যাবে -43 প্লাস ভি এ টু কত, 0.2347, অ্যাঙ্গেল -100। এই ওয়েট ওয়েট ওয়েট, ও ঠিক আছে, -109.75। আর এটা কি কনজুগেট, মানে জাস্ট এটা প্লাস হয়ে যাবে।
সামনে মাইনাস আর কনজুগেট এই দুইটা কিন্তু এক জিনিস না, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেকেই ভুল করে। কোন একটা জিনিসের সামনে মাইনাস থাকা আর তার কনজুগেট এই দুইটা কিন্তু এক জিনিস না। এই বের এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের টোটাল কমপ্লেক্স পাওয়ার। 0.9857 অ্যাঙ্গেল 43.55 ইন্টু 0.9857 অ্যাঙ্গেল -43.55 প্লাস 0.2347 অ্যাঙ্গেল -109.75 ইন্টু 0.2347 অ্যাঙ্গেল 109.75 এই সমান দিয়ে দিলে দেখেন, খেয়াল করে দেখছেন এই যে এস পার ইউনিট, এটা কার লোডের বের করতেছি না? আমার কথা জি কি ভাইয়া। বুঝতে পারছেন? তাহলে লোড কি টাইপ লোড? রেজিস্টিভ লোড না? জি ভাই, রেজিস্ট্রিক লোড। তাহলে ওর কমপ্লেক্স পাওয়ারের অ্যাঙ্গেল কত আসা উচিত? অবশ্যই 0 ডিগ্রি। দেখেন এর সাথে কোনো অ্যাঙ্গেল জিরো আসে না, ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে 1.0267। এর অ্যাকচুয়াল পাওয়ার কত হবে? 500 দিয়ে গুণ করতে হবে। ইনটু আমাদের ওই যে আগের পেজেই কিন্তু ছিল, কত ছিল? 500। 500 কেভিএ ছিল না? কেভিএ ছিল, 500 কেভিএ ছিল। তাহলে ইন্টু 500, তাহলে 513.34, 513.34 কেভিএ। আবার চাইলে এইটাকেই 513.34 কিলোওয়াট লেখা যায়। কেন? কারণ ইউনিটি রেজিস্টিভ যে, পাওয়ার ফ্যাক্টর। হুম, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। বুঝছেন? পরে আবার বলতেছি আই এম চেক দ্য অ্যান্সার, মানে আমাদের যে অ্যান্সারটা পার ইউনিট দিয়ে করলাম, মানে সিকোয়েন্স করে পার ইউনিট দিয়ে করলাম, এটা যে আসলেও ঠিক আছে এটা আমাকে চেক করে দেখাইতে বলতেছে। তাহলে চেক করে দেখি। এবার চেক করার ক্ষেত্রে একটু বিষয়টা আমরা বুঝি, নাইলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না। লোড এরকম না? এখন বলেন তো আমাদের কি লাইন ভোল্টেজ দেওয়া আছে না? জি ভাইয়া। এখন আমি লাইন ভোল্টেজ দিয়ে কি রেজিস্ট্যান্স ভাগ টাগ করলে কি পাওয়ার বের হবে? না। কিন্তু এই লোড তো ব্যালেন্স লোড না? প্রশ্নে তো লোডকে ব্যালেন্স বলছে। অ্যাপ্লাইড পাওয়ার আনব্যালেন্স, কিন্তু লোড তো ব্যালেন্স। তাহলে অ্যাপ্লাইড পাওয়ারটা আনব্যালেন্স যেরকম আছে সেরকমই থাক, লোডকে তো আমরা ডেল্টা বানাই ফেলতে পারি, পারি কি না? অ্যাপ্লাইড ভোল্টেজ, ভোল্টেজটা হবে আনব্যালেন্স ছিল। অ্যাপ্লাইড ভোল্টেজ আনব্যালেন্স, এই যে এবি, বিসি, সিএ সি। এগুলো আনব্যালেন্স, কিন্তু লোড তো ব্যালেন্স। মানে লোড বলতে আমি বোঝাচ্ছি যে লোডের যে ইম্পিডেন্স সেটা তো ব্যালেন্স। তো এখন এরা আনব্যালেন্স আকারে থাক, কিন্তু আমি যদি এই লোড ওয়াই কে কনভার্ট করে ডেল্টা বানাই দিই, তাহলে দেখেন আমার কি এখন সার্কিটটা ইজি হয়ে যাবে না? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান হয়ে যাবে। ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান হয়ে যাবে। ওরা হোক আনব্যালেন্স, কিন্তু প্রত্যেকের ফেজ ভোল্টেজটা এখন আমি জানতে পারবো, তাই না? জি ভাইয়া। এ, বি, সি। এ বি তে কত ভোল্টেজ দেওয়া ছিল? 1840। মান আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল 2840। জানি না, অ্যাঙ্গেল জানার দরকারও নাই।
কারণ পাওয়ার বের করার ক্ষেত্রে অ্যাঙ্গেলের আমার কি কাজ? বিসি কত দেওয়া ছিল? 2760। আর সিএ কত ছিল? 2300 মনে হয়, হ্যাঁ 2300। এখন কথা হচ্ছে জেড ডেল্টা বের করা লাগবে। করলে দেখেন, ভি স্কোয়ার বাই জেড এর পাওয়ার বের হয়ে যাবে, ভি স্কোয়ার বাই জেড এর পাওয়ার বের হয়ে যাবে, ভি স্কোয়ার বাই জেড এর পাওয়ার বের হয়ে যাবে। তাহলে জেডটা তো আগে বের করি। জেড ওয়াই সমান কত? কেভি স্কোয়ার বাই এম বি এ। কেভি মানে জেড কত? ডেল্টা সমান 3 z y। ওই যে ব্যালেন্সে যেটা ছিল সেটা বের করতে হবে। এই যে লোড, এই লোডটাকে ডিজাইন করা হয়েছিল কততে? 2300 ভোল্টেজ আর 500 কেভি তে ডিজাইন করা হয়েছে, তাহলে এটা দিয়ে যেটা পাবো সেটাই তো লোড হবে, তাই না? জেড বেস সমান কেবি হোল স্কয়ার বাই এম বি, এটা কত ভাই? যে বেজ না, অ্যাকচুয়াল বের করতে হবে। বেজ দিয়ে কখনো অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যায়? সাথে বেজের অ্যাঙ্গেল হয় না, কিন্তু অ্যাকচুয়ালের অ্যাঙ্গেল হয়। অ্যাঙ্গেল কত দেব? এস এর অ্যাঙ্গেলটাই হবে এটার অ্যাঙ্গেল। রেজিস্টিভ, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বুঝছেন? আমরা হচ্ছে ভাই ওই জেড ডেল্টা সমান 3 z y ইউজ করতাম না ওই স্টার থেকে ডেল্টা হ্যাঁ, নেওয়ার জন্য? আমি জাস্ট একটু ভেঙে করতেছি যাতে বুঝতে পারেন, একবারে 3 গুণ করে দিলেই কাজ শেষ হয়ে যায় তো। জি ভাই, আমি এটা বলছিলাম জেড ডেল্টা সমান 3 z y। দিলে একবারে চলে আসতো, আমি জাস্ট একটু ভেঙে করতেছি যে যে প্রসেস এখানে দেখালাম ওই প্রসেসই এখানে করতেছে। আপনি যেটা বলছেন ওটা করলে একবারে চলে আসতো আর কি। তাহলে 10.58। তাহলে জেড ডেল্টা মানে কত? 3 × জেড ওয়াই। এটা তিন তিন 3 গুণ। ওই আপনি যে ভাই তিনটা আমি হচ্ছে এখানে গুণ করতে চাইলেন সেটা আমি এখানে গুণ করতেছি, এই তো একই কথা। ভাইয়া এই জেড ওয়াই সমান 2.3 হোল স্কয়ার 5, এই জিনিসটা বুঝি নেবে, এটা কি করছেন? যে কোনো পার ফেজ ইম্পিডেন্সের জন্য যেটা ওয়াই আকারে, সেটা কত? ভি এল স্কোয়ার বাই বা কেভিএল স্কোয়ার বাই এমভিএ না? এটা ভাইয়া বেস, জেড বেস। হ্যাঁ, জেড বেজ। জেড বেজও যা কথা, জেড অ্যাকচুয়ালও তাই কথা, মানে একই সূত্র, কারণ দুইটা তো ইম্পিডেন্স। তাহলে একই সূত্র হবে না? পার্থক্য কি? জেড বেজে অ্যাঙ্গেল থাকে না, অ্যাকচুয়ালে অ্যাঙ্গেল থাকে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। মানে বেজের, এখন বেজ যে বলতেছি জিনিসটা কি? ইম্পিডেন্স। তাহলে কি এর আর ওর সূত্র আলাদা হবে কখনো? ভাই, সূত্র আমি তো হচ্ছে সেম জেড হবে। বেসটা বের করে পার ইউনিট দিয়ে গুণ করে দিলেও তবে আমার হ্যাঁ, অ্যাকচুয়ালি চলে করা আসছে। যেত, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এত কষ্ট করার দরকার কি? আর গুণ করলেও তো সেই ওয়ানই গুণ করতাম, একই জি কথা না? ভাই। বুঝতে জি পারছেন? ভাই বুঝছি। জি ভাই। এটা বুঝছেন কিনা যে অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালুর ভিতরে পার্থক্য কি? পার্থক্য জি হচ্ছে ভাই এইটুকু বুঝছি। দুইজনেরই সেম। আবার এইটুকু দুইজনের সেম মানে আবার এটা মনে করেন না যে মানও দুইজনের সেম। এটা হচ্ছে অ্যাকচুয়ালের জন্য অ্যাকচুয়াল মান বসাবো, বেজের জন্য বেজের মান বসাবো। বাট আমি বলতে চাচ্ছি এইটুকু সূত্র দুইজনেরই। ক্লিয়ার? এই যে ভাই, আমরা যে এস সমান বিএস কেটেড বাই জেড কনজুগেট, জেড সমান এস ডিভাইডেড এটা হ্যাঁ এইরকম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কনজুগেট, হ্যাঁ কথা বুঝতে পারছেন। ওই জি কনজুগেটটা ভাই আমি এখানে দিচ্ছি না কেন? কারণ এখানে অ্যাঙ্গেল আলাদা করে বসাচ্ছি তাই। আর যদি এখানে অ্যাঙ্গেল আলাদা করে না বসাতাম তাহলে কনজুগেট দিতাম। বুঝছেন? জি ভাই বুঝছি। জি আর ভাই। এখানে আমি কনজুগেটের কনসেপ্টটা আনতেছি না এই জন্য যে 0 ডিগ্রি তো জানি, এই জন্য আর এক্সট্রা কি ঝামেলা করার দরকার। কিন্তু অন্যটা হলে ভাই এটা ভাই অবশ্যই আমার আমি আনতাম। রেজিস্ট্রিক, এখানে অ্যাঙ্গেল নাই। হম। এই জন্য আর আমি ওই ঝামেলা টামেলায় যাচ্ছি না, তবে আপনি জি যেগুলা ভাই বুঝছি। বলতেছেন সবগুলো ঠিক আছে। প্রত্যেকটাই আসলে একই কনসেপ্ট। ওকে, তাহলে আমরা একে 3 দ্বারা গুণ করে দিলে কিন্তু আমাদের লোড চলে আসবে কত? 31.74। এবার টোটাল পাওয়ার বের হয়ে যাবে না? এস সমান কত? এর পাওয়ার
যোগ বি এর স্কয়ার পাওয়ার ডিভাইড বাই যোগ জেড। এর পাওয়ার, তাহলে এর পাওয়ার কত? দুই মাথার ভোল্টেজের স্কোয়ার বাই ইম্পিডেন্স। আমি আর লিখলাম না, একবারে করে দিলাম। 1840-এর স্কোয়ার ডিভাইডেড বাই জেড ডেল তো সবারই সেম, কত যেন আসলো? 31.74। যেহেতু রেজিস্টিভ এই জন্য সাথে 3.74। অ্যাঙ্গেল আসে নাই, কিন্তু যদি অন্য কিছু হইতো তাহলে সাথে কিন্তু অ্যাঙ্গেল আসতো, তখন আমরা সেটা দিয়ে করতাম, মানে অবশ্যই কনজুগেট করতাম। ফেজ ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই ওইটার কনজুগেট, যেটা যে আপনি বললেন কিছুক্ষণ আগে, ওইটা করতাম তখন। সমান বি স্কয়ার ডিভাইড জেড কনজুগেট। জেড কনজুগেট করতাম। এখানেও কিন্তু কনজুগেট করতেছি, জিরোকে কনজুগেট করলেও সেই ঘুরে ফিরে জিরোই আসতেছে, এই জন্য আর টের পাওয়া জিরো যাচ্ছে না। জিরোই আসবে। এত স্কোয়ার ডিভাইড বাই 31.74। এত কষ্ট না করে নিচে একবার লিখে দিলেই হয়তো, বারবার লেখা লাগতেছে। যাক, লিখলাম যখন, লিখে ফেলি ডিভাইডেড বাই 31.74। আচ্ছা, নিয়ে নিলে হয়ে গেছে। দেখেন এইটা কিন্তু আহ, যেহেতু ভোল্ট এম্পিয়ার ভোল্টেজ আসছে। আর ওহম নিছি, তাহলে এটা কি আসছে? ওয়াটে আসছে। তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে কিলো ওয়াটে আসবে। এই দেখেন 513.333, 513 দশমিক, এই তো স্বাভাবিক, দশমিকের পরের ভ্যালু যেহেতু কম বেশি আসতেছে, এতটুকু ডিফারেন্স আসতেই পারে। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাই। এবার এই ম্যাথটার কথাই আমি বলি, এই ম্যাথটা কি এখন ছোট লাগতেছে না? মানে আপনাকে কোনো একটা প্রশ্নে, ধরেন VA1 IA1 VA2 IA2 দেওয়া আছে, VA0 IA0 দেওয়া আছে, দিয়ে বলতেছে যে ওইটার টোটাল পাওয়ার বের করো, তাহলে কি সেই ম্যাথটা ছোট্ট একটা ম্যাথ হবে না? এই যে এটুকু, জি ভাই। এটুকু ম্যাথ তো পরীক্ষায় আসতেই পারে। এখন এইটা আপনি মনে করেন না যে 11.2-এর ইনফরমেশন দিয়ে আপনাকে এটা বের করতে বলবে, এত বড় ম্যাথ জীবনেও আসবে না। কিন্তু এই এই পুরো ম্যাথটা শেখার ফলে আমরা দেখেন এই ছোট একটা ম্যাথ শিখে ফেললাম। এরকম কিন্তু অলরেডি 3-4টা ম্যাথ শেখা হয়ে গেছে। গুনতে থাকেন, দেখবেন যে ওইরকম 4-5টা আমরা ম্যাথ শিখে ফেলছি এর ভেতরেই। যাই হোক, এটা বুঝতে পারলাম যে কিভাবে পার ইউনিটের ভ্যালু গুলো বের করতে হয় পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে। দেন সেটাকে অ্যাকচুয়াল কি করে করতে হয় সেটা তো জানলাম। এইখানে দেখেন বলতেছে দ্য রেজিস্টিভ ওয়াই কানেক্টেড লোড ব্যাংক অফ এক্সাম্পল 11.2, ওই যে শাখা পোশাকা এখনো শেষ হয় নাই, ওই সেম লোড ভাই আপনার ইস, কথাগুলো বোঝা যাচ্ছে না ভাই। দাঁড়ান এক second। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না ভাই আবার। এখন কি বুঝতে পারতেছেন? এখন ক্লিয়ার? আই টিকিট কেটেছে আপনারা নিয়ে। আমার কথা কি এখন বুঝতে পারতেছেন? হ্যালো?